আমরা দেখতে পাচ্ছি আগামী বাজেটকে সামনে রেখে যেখানে ইচ্ছে সেখানে ট্যাক্স বসাই দিচ্ছে। বাইকের উপরে ট্যাক্স বসাই দিছে, অটো রিকশার উপরে ট্যাক্স বসাই দিছে, না জানি কথার উপরে কখন ট্যাক্স বসাই দেয়। এই সরকারের জবাবদিহিতা আপনাদেরকে চাইতে হবে। মোটরসাইকেল কারো জন্য এটি যানজটের শহরে জরুরি এক বাহন, আবার কেউ বা এই দুই চাকার উপর ভর করেই আয় রোজগার করে চালান পুরো সংসার। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মোটরসাইকেল আর কেবল শৌখিন বা বিলাসী পণ্য নয়, বরং এটি মধ্যবিত্তের যাতায়াত এবং নিম্ন মধ্যবিত্তের জীবিকার এক অপরিহার্য অবলম্বন। অথচ এসব মোটরসাইকেল মালিকের উপর করের বোঝা চাপাতে চাইছে সরকার। এক ভাই প্রশ্ন করেছে, ভাই 110 সিসির উপরে মোটরসাইকেল চালালেই সরকারকে দিতে হবে বছরে 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত ট্যাক্স। আমরা তো সরকারকে অলরেডি ট্যাক্স টোকেনের নামে প্রতি 2 বছর পর পর ট্যাক্স দিচ্ছি, তাহলে নতুন করে এই ট্যাক্স কেন দিতে হবে? আমাদের অপরাধ কি? অপরাধ কি মানে? অপরাধ বুঝতে পারছেন না? আপনার প্রথম অপরাধ হয়েছে এই দেশে জন্ম নেওয়া, আর দ্বিতীয় অপরাধ হয়েছে আপনার মোটরসাইকেল কেনা। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন অনুরোধ থাকবে দয়া করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, মাত্র কয়েক মাস হলো বিএনপি সরকার গঠন করেছে এবং এই কয়েক মাসের মধ্যেই নানা ধরনের বিতর্ক সমালোচনার মুখে পড়েছে বিএনপি সরকার। তাদের বিতর্কিত কর্মকাণ্ড এবং সিদ্ধান্তের কারণে তারা সমালোচনার মুখে পড়ছে। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে, অটোরিকশা মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা। মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। এই সংবাদটি ছড়িয়ে পড়ার পরেই জনমনের তীব্র ক্ষোভ এবং প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যে সব কিছুতে কেন কর এবং ট্যাক্স বসানো হচ্ছে। এক মোটরসাইকেলে কয়বার ট্যাক্স দেওয়া যায়? মানুষ প্রশ্ন করছে, ভাই আমাদের অপরাধটা কি? বলতে চাই, ভাই আপনাদের অপরাধ কিংবা আমাদের অপরাধ এই দেশে জন্ম নেওয়া, এটাই সব থেকে বড় অপরাধ, তাছাড়া আর কিছু নাই। আজকে হাসনাত আবদুল্লাহ একটি সুন্দর কথা বলেছে, যেভাবে ট্যাক্স বসাচ্ছে সরকার, যেভাবে আয়কর নেওয়ার যে প্ল্যান করছে, ট্যাক্স নেওয়ার যে পায়তারা করছে, তা থেকে 2 দিন পরে কথা বলারও ট্যাক্স দেওয়া লাগবে, রাস্তায় হাঁটার জন্য ট্যাক্স দেওয়া লাগবে। হাসনাত আবদুল্লাহ বিএনপি সরকারের কঠোর সমালোচনা করে আজকে কি বলল, কঠিনভাবে জবাব দিয়ে আমরা সেটা দেখব। এবং একই সাথে যেই সরকার ব্যাটারি চালিত অটোরিকশা এবং মোটরসাইকেলকে অগ্রিম আয়করের আওতায় নিয়ে আসার প্ল্যান করছে, পরিকল্পনা করছে, এটি নিয়ে মানুষ কি বলছে সেটা আমরা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। আসসালামু আলাইকুম। এক ভাই প্রশ্ন করেছে, ভাই 110 সিসির উপরে মোটরসাইকেল চালালেই সরকারকে দিতে হবে বছরে 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত ট্যাক্স। আমরা তো সরকারকে অলরেডি ট্যাক্স টোকেনের নামে প্রতি 2 বছর পর পর ট্যাক্স দিচ্ছি, তাহলে নতুন করে এই ট্যাক্স কেন দিতে হবে? আমাদের অপরাধ কি? অপরাধ কি মানে? অপরাধ বুঝতে পারছেন না? আপনার প্রথম অপরাধ হয়েছে এই দেশে জন্ম নেওয়া, আর দ্বিতীয় অপরাধ হয়েছে আপনার মোটরসাইকেল কেনা। আপনি মোটরসাইকেল কিনছেন কেন? আপনি একবার চিন্তা করে দেখেন যে এই দেশে মোটরসাইকেল কারা চালায়? যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত তারা। কারণ মোটরসাইকেল দিয়ে কি হয়? মোটরসাইকেল দিয়ে অফিসে যায়, কোর্ট কাছারিতে যায়, সাংবাদিকরা দ্রুত দৌড়দৌড়ি করে, সাধারণ মানুষ একটু স্বস্তির জন্য দ্রুত জ্যাম এড়িয়ে চলার জন্য মোটরসাইকেল ব্যবহার করে। এছাড়া যারা রাইড শেয়ারিং করে, উবার পাঠাও, তারা দুটো পয়সা উপার্জন করে সংসার চালানোর জন্য। কিছু ডেলিভারি বয় আছে যারা কষ্ট করে অন্যের খাবার নিয়ে যায় নিজের মোটরসাইকেল দিয়ে, তারা। এছাড়া বিভিন্ন প্রোডাক্ট যারা ডেলিভারি করে তারা। এখন এরা কারা? এরা কেউ কি উচ্চবিত্ত? এরা কেউ কি গাড়ি চালায়? এরা তো নিম্নবিত্ত। তো নিম্নবিত্তরা ট্যাক্স দিবে না? নিম্নবিত্তদেরকে আরো কিভাবে ভিন্ন ভিন্ন উপায়ে ট্যাক্সের আওতায় আনা যায় সেরকম চিন্তা সবসময় করা হয়। এবং প্রত্যেকটা সরকারেই এরকম কিছু লোক থাকে যাদের কাজ হচ্ছে নতুন নতুন আইডিয়া খুঁজে বের করা, কিভাবে কোন আইডিয়ায় মানুষকে বাস দেওয়া যায় এবং কিভাবে অতিরিক্ত ট্যাক্স আদায় করা যায়। আমি একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা হচ্ছিল যে, ভাই আমি জিজ্ঞেস করেছিলাম যে ট্যাক্সটা কেন হবে না বলেন তো? বাংলাদেশে 110 সিসির উপরে মোটরসাইকেল আছে 35 লাখের উপরে। তাহলে এরা যদি প্রতি বছর ট্যাক্স দেয় তাহলে বুঝেন কত টাকা রাজস্ব আয় হবে।
দেখেন, একজন কর্মকর্তা চিন্তা করে যে কত টাকা রাজস্ব আয় হবে, অথচ একজন কর্মকর্তা কোনোদিনও বলতে পারে না যে এত এত রাজস্ব কোন কোন খাতে ব্যয় হবে। এই যে আমি রাজস্ব দিচ্ছি এর বিনিময়ে আমি কি কি পাচ্ছি, তাছাড়া আমি একই রাজস্ব কেন 2 বার 3 বার দিব একটা দেশে। এই কথাগুলো বলার মতো লোক আমাদের দেশে নাই, যার ফলে আপনারা গরিব যারা হয়েছেন তারা ট্যাক্স 1 বার না 2 বার 3 বার যদি বলে যে মাসে মাসে দিতে হবে, কারণ এছাড়া তো উপায় নাই কিছু। আপনি কি করবেন? একটা অরাজকতা হচ্ছে একটা সেক্টরে, এই যে নিম্নবিত্তর একটা সেক্টর যেটা দিয়ে মানুষ কইরা কাটা খায়, হ্যাঁ, দুটো উপার্জন করে খায়, সেখানে ট্যাক্স বসাতে হবে। এই আইডিয়া কারা দেয়? এদেরকে খুঁজে বের করতে হবে। এরা কিন্তু বেসিক্যালি দেশের উন্নতি করে না, দেশের ক্ষতি করে, সরকারের ক্ষতি করে, এবং এদের কারণে সরকারের সাথে জনগণের একটা বিচ্ছিন্নতা তৈরি হয়। হ্যাঁ, জনগণ বিমুখ হয় সরকার থেকে, যারা এই আইডিয়াগুলো ডেভেলপ করে। আমি মনে করি যে সরকারের এটি বিবেচনা করা উচিত। যারা উচ্চ পর্যায়ে আছেন তারা এই বিষয়গুলো মাথায় নেন। গরিবের কাছ থেকে 2 টাকা ট্যাক্স নেওয়া মানেই যে দেশের অনেক কিছু উন্নতি করে ফেললেন, সবকিছু হয়ে গেল, তা কিছু না। মনে রাখবেন যে জনসমর্থন একটা ফ্যাক্ট। জনগণের জন্য এমন কিছু করবেন না যেটি বোঝা হয়ে যায়, বার্ডেন হয়ে যায়, তাহলে অবশ্যই জনগণ রুখে দাঁড়াবে, প্রতিবাদ করবে। আশা করছি বুঝতে পারছেন যে আমি কি বলতে চেয়েছি। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আগামী বাজেটকে সামনে রেখে যেখানে ইচ্ছে সেখানে ট্যাক্স বসাই দিচ্ছে। বাইকের উপরে ট্যাক্স বসাই দিছে, অটো রিক্সার উপরে ট্যাক্স বসাই দিছে, না জানি কথার উপরে কখন ট্যাক্স বসাই দেয়। এই সরকারের জবাবদিহিতা আপনাদেরকে চাইতে হবে। আমাদেরকে দেখতে পাচ্ছি এখন আবার ফেসবুকে লেখালেখি করলে বাসা থেকে উঠাই নিয়ে যায়। আমরা হাসিনার সময় দেখেছি, আমরা স্লোগান দিয়েছি, আমরা বারবার বলেছি দিনে নাটক রাতে আটক, এটা আর চলবে না। দিনে নাটক রাতে আটক চলবে না, দিনে নাটক রাতে আটক চলবে না। প্রিয় হোমনাবাসী, আজকে থেকে 6 মাস আগের ঘটনা। আমাকে কুমিল্লাতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। আপনাদের এলাকারই একজন আমাকে বলেছিল আমি যদি কুমিল্লায় আসতে চাই তাইলে নাকি আমাকে মাফ চাইয়া কুমিল্লায় আসতে হবে। উপরে আল্লাহ, নিচে জনগণ। আজকে উনার এলাকায় এসে আপনাদেরকে নিয়ে আমি প্রোগ্রাম করছি। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে আমরা উনাদেরকেও দাওয়াত দিব। আমরা চাই উনারও আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করুক। আজকে আপনারা এখানে বিভিন্ন প্রান্ত থেকে আজকে উপস্থিত হয়েছেন। নদী বিধৌত হোমনা উপজেলার আজকে এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, যারা এনসিপি করেন বা করেন না, যারা এনসিপি কে ভোট দিয়েছেন অথবা দেন নাই, যারা স্কুল কলেজের শিক্ষার্থী, যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে, অধিকাংশেরই বয়স হয় নাই, আপনাদের প্রত্যেককে এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় হোমনাবাসী, আজকের এই প্রোগ্রামে আপনি যদি দেখেন ডেমোগ্রাফি, এখানে যারা উপস্থিত হয়েছে বেশিরভাগই হচ্ছে এই জেনজি প্রজন্মের অথবা জেন আলফা প্রজন্মের। আজকে বাংলাদেশটা কেমন আছে সেটা যদি আপনারা জানতে চান, বা হোমনাটা কেমন আছে সেটা যদি জানতে চান, হয় হোমনা আদর্শ সরকারি স্কুলের একটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, হোমনা উচ্চ বিদ্যালয়ের একটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, অথবা এখানে হচ্ছে দেখবেন কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় আছেন একটা, ওদের একজনকে জিজ্ঞেস করেন। খাদিজা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আছে না গার্লস, ওদের একটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন। হোমনা সরকারি ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন। হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন। তাহলে দেখবেন বাংলাদেশের মূল চিত্রটা। এই শিক্ষার্থীরা এই স্কুল কলেজের শার্ট পরে যারা স্কুল পালিয়ে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে, রাতের 10টা 11টা 2টা 3টা বাজে চ্যাম্পিয়ন্স লিগ দেখে, এল ক্লাসিকো দেখে, যারা রাতে খেলা দেখে সকালে আন্দোলনে অংশগ্রহণ করে, যারা দেশকে নিয়ে ভাবে, এই শিক্ষার্থীদের কাছেই বাংলাদেশের প্রতিচ্ছবি উঠে আসবে। আপনি জিজ্ঞেস করে দেখেন এই শিক্ষার্থীদের, তারা ভালো নেই, কারণ তাদের এই বিবেক কারো কাছে বর্গা দেওয়া নেই। এই শিক্ষার্থীরা যখন পড়াশোনা করে তারা দেখে সামনে হচ্ছে ডিপ্রেশন, চাকরি নাই, দুর্নীতি, সরকারি প্রত্যেকটা সিস্টেমে হচ্ছে দুর্নীতি। আপনি থানায় যান, সেখানে হচ্ছে দালালি। আপনি সরকারি হসপিটালে যান, সেখানে হচ্ছে দালালি। আপনি সরকারি যে কোনো একটা প্রতিষ্ঠানে যান, সেখানে হচ্ছে দালালি। চাকরি নিতে যান, সেখানে রয়েছে ঘুষ। এই শিক্ষার্থীদের সামনে রয়েছে ডিপ্রেশন, হতাশা। সরকারে যারা এসছে আজকে 3 মাস হয়েছে, আমরা আজকে হচ্ছে মে মাসের 17 তারিখ, আমরা ফেব্রুয়ারির 17 তারিখ শপথ গ্রহণ করেছি। এই ফেব্রুয়ারি 17 তারিখ থেকে
মে মাসের 17 তারিখ পর্যন্ত এই 3 মাসে বাংলাদেশের গুণগত কি পরিবর্তন হয়েছে সেটা বাংলাদেশবাসী জানতে চায়। আমরা দেখছি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছে, গুম খুনের পরিস্থিতি খারাপ হচ্ছে, হামে শিশু মারা যাচ্ছে, নিউমোনিয়ায় শিশু মারা যাচ্ছে। এই সরকারকে কিছু জিজ্ঞেস করলেই পেয়েছে গরিবের বাউস, কিছু হইলেই বলে অন্তর্বর্তীকালীন সরকারের দোষ। এই এক গান কতদিন, যে কিছু হইলেই বলে অন্তর্বর্তীকালীন সরকারের দোষ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রত্যেক দিন আন্দোলন ছিল, প্রত্যেক দিন আন্দোলন, এর আন্দোলন, অমুক গোষ্ঠীর আন্দোলন, তমুক গোষ্ঠীর আন্দোলন, প্রতিদিনই আন্দোলন। যারা বিভিন্ন দফা দাবিতে নিয়ে আন্দোলন করেছেন, আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের সব দাবি কি এখন মানা হয়ে গিয়েছে? এখন আর আন্দোলন নাই কেন? এই আন্দোলন কোথায় গেল? এই সরকার নির্লজ্জভাবে স্বজনপ্রীতি এবং আঞ্চলিক বৈষম্যের যাত্রা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম আঞ্চলিক বৈষম্যহীন উন্নতি শুরু করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত নগ্নভাবে আঞ্চলিক বৈষম্য শুরু করে দিয়েছে। প্রিয় হোমনাবাসী, আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা একটা নতুন বাংলাদেশের একটা স্বপ্ন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এখানে অনেক শিক্ষার্থী আছে, ক্লাস 5-6 এর স্টুডেন্ট, ক্লাস 4-5 এর স্টুডেন্ট, স্কুল গোয়িং স্টুডেন্ট, কলেজ গোয়িং স্টুডেন্ট। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে আপনিও স্বপ্ন দেখতে পারবেন। আপনার যদি দক্ষতা থাকে, যোগ্যতা থাকে, তাহলেও আপনিও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন। নেতার পিছে পিছে ঘুরে, নেতার পিছে কামলা দিয়ে, গাড়ির পিছনে পিছনে দৌড়াইয়া নেতা হওয়া যায় না। আমরা পরিবারতন্ত্রের মধ্য দিয়ে উঠে আসা নেতৃত্ব চাই না। আমরা চাই নিজের দক্ষতা দিয়ে, যোগ্যতা দিয়ে, সে তার ব্যাকগ্রাউন্ড কি, তার বাবা কি করে, চাচা কি করে, সেগুলো মুখ্য না। পরবর্তী বাংলাদেশ তাদেরকে গ্রহণ করবে যারা নিজের যোগ্যতায় এবং যারা নিজের দক্ষতায় উঠে আসবে ইনশাআল্লাহ। প্রিয় হোমনাবাসী এবং তরুণ প্রজন্ম, অনেকের হয়তো ভোট দেওয়ার বয়স হয় নাই, এখানে অনেকে আছে যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই। আমরা আজকে রাজনীতি করি আগামী দিনের আপনাদের বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করার জন্য। আমরা চাই পরবর্তী বাংলাদেশ যারাই নেতৃত্ব দিবে, যারা আপনার কর্মসংস্থানের কথা চিন্তা করে, সেটি তাদের পলিসিতে আছে কিনা সেটি আপনি তাদের রাজনীতিতে দেখবেন। আপনি তাদের রাজনীতি দেখবেন, তাদের রাজনীতিতে ঘুষমুক্ত বাংলাদেশ আছে কিনা, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আছে কিনা, টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ আছে কিনা। প্রিয় হোমনাবাসী, আজকে থেকে 6 মাস আগের ঘটনা, আমাকে কুমিল্লাতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। আপনাদের এলাকার একজন আমাকে বলেছিল, আমি যদি কুমিল্লায় আসতে চাই তাইলে নাকি আমাকে মাফ চাইয়া কুমিল্লায় আসতে হবে। উপরে আল্লাহ, নিচে জনগণ। আজকে ওনার এলাকায় এসে আপনাদেরকে নিয়ে আমি প্রোগ্রাম করছি। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে আমরা ওনাদেরকেও দাওয়াত দিব। প্রিয় তরুণ প্রজন্ম, এই সরকারের জবাবদিহিতা আপনাদেরকে চাইতে হবে। আমাদেরকে দেখতে পাচ্ছি এখন আবার ফেসবুকে লেখালেখি করলে বাসা থেকে উঠাই নিয়ে যায়। আমরা হাসিনার সময় দেখেছি, আমরা স্লোগান দিয়েছি, আমরা বারবার বলেছি দিনে নাটক রাতে আটক, এটা আর চলবে না। দিনে নাটক রাতে আটক চলবে না, দিনে নাটক রাতে আটক চলবে না। আমরা দেখতে পাই দিনের বেলা স্ট্যান্ডবাজি আর রাতের বেলা বাসা থেকে ফেসবুকে মত প্রকাশ কারণে উঠাই নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা নিজের মতো করে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা যখন দেখেছি, বিশেষ করে এই তরুণ প্রজন্মকে কেউ থামিয়ে রাখতে পারবে না। ঢাকা শহরে যখন ঢাকা কলেজের ছেলেরা রাস্তায় নেমে এসছে, সিটি কলেজের ছেলেরা যখন রাস্তায় নেমে এসছে, সেন্ট জোসেফ থেকে উন্নেসা হলি ক্রসের ছেলেরা যখন, মেয়েরা যখন রাস্তায় নেমে এসছে, আদমজি ক্যান্টনমেন্টের ছেলেরা যখন রাস্তায় নেমে এসছে, দারুন নাজার তামিরুল মিল্লাতের ছেলেরা যখন রাস্তায় নেমে এসছে, হাসিনাকে পালাতে বাধ্য হতে হয়েছে। ঠিক একইভাবে আপনারা যদি মনে করেন এই তরুণ প্রজন্ম পলিটিক্স বুঝে না, তাহলে পলিটিক্সটা আপনারাই বুঝেন না। এরা পলিটিক্স বুঝে না, এরা পলিটিক্স বানায়, এরা পলিটিক্স খায়, এরা পলিটিক্স দিয়েই চলে। মোটরসাইকেল কারো জন্য এটি যানজটের শহরে জরুরি এক বাহন, আবার কেউ বা এই 2 চাকার উপর ভর করেই আয় রোজগার করে চালান পুরো সংসার। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মোটরসাইকেল আর কেবল শৌখিন বা বিলাসী পণ্য নয়, বরং এটি মধ্যবিত্তের যাতায়াত এবং নিম্ন মধ্যবিত্তের জীবিকার এক অপরিহার্য অবলম্বন।
অথচ এসব মোটরসাইকেল মালিকের উপর করের বোঝা চাপাতে চাইছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চিন্তাভাবনা করছে কিভাবে বিশাল সংখ্যক মোটরসাইকেল ব্যবহারকারীদের আয়করের আওতায় আনা যায়। প্রাথমিক প্রস্তাবনা অনুযায়ী ইঞ্জিনের ক্ষমতা বা সিসির উপর ভিত্তি করে প্রতি বছর 2,000 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত অগ্রিম আয়কর নির্ধারণ করার একটা খসড়া তৈরি হয়েছে। কিন্তু এই উদ্যোগের খবর বাইরে আসতেই দেশ জুড়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। প্রশ্ন উঠছে, মোটরসাইকেল থাকা মানেই কি একজন মানুষ কর দেওয়ার মতো ধনী? এই সিদ্ধান্তের যৌক্তিকতা আসলে কতটুকু? প্রথমেই আসি মোটরসাইকেল মালিকদের উপর কেন কর বসাতে চাইছে এনবিআর এই প্রশ্নে। রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের যুক্তি খুবই সোজা সাপটা। তাদের মতে একজন মানুষের সামাজিক অবস্থান এবং ব্যবহৃত যানবাহন দেখে তার অর্থনৈতিক সক্ষমতা আঁচ করা যায়। বর্তমানে দেশের বাজারে রয়্যাল এনফিল্ডের মতো নামী এবং দামি বাইক যেমন এসেছে, তেমনি অনেকে শখ করে বা সামর্থ্য থাকায় উচ্চ ক্ষমতার মোটরসাইকেল কিনছেন। এনবিআর মনে করে গাড়ি, জিপ বা সিএনজি চালিত অটোরিকশার মতো মোটরসাইকেল থেকেও যদি অগ্রিম কর নেওয়া যায় তবে রাষ্ট্রের রাজস্বের খাত বেশ ভারী হবে। কর্মকর্তাদের দাবি, যাদের করযোগ্য আয় নেই তারা বছর শেষে আয়কর রিটার্ন জমা দিয়ে এই অগ্রিম কেটে নেওয়া টাকা ফেরত বা সমন্বয় করতে পারবেন। এটি করজালের আওতা বাড়ানোর একটি সহজ ও সংক্ষিপ্ত পথ। কিন্তু এই সিদ্ধান্তটি আসলে কতটা যৌক্তিক? কাগজে কলমে এনবিআর এর এই নীতি শুনতে ভালো লাগলেও বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে এর ভেতরে বড় ধরনের অসঙ্গতি রয়েছে। অনেকের মতে এই সিদ্ধান্ত মোটেও যৌক্তিক নয়, বরং এর পেছনে রয়েছে কিছু বাস্তবসম্মত কারণ। প্রথমেই আসে মোটরসাইকেল বিলাসিতা নাকি বেঁচে থাকার মাধ্যম এই প্রশ্নে। আমাদের দেশে গণপরিবহনের যে তীব্র সংকট এবং যানজট, তাতে মোটরসাইকেল এখন আর কোনো শখের বা বিলাসিতার বস্তু নয়। মধ্যবিত্তের জন্য এটি সময় বাঁচানোর মাধ্যম, আর নিম্ন মধ্যবিত্তের জন্য জীবিকা অর্জনের প্রধান হাতিয়ার। দ্বিতীয়ত, বর্তমানে দেশের বার্ষিক 3.5 লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত। কিন্তু যারা পাঠাও উবারের মতো রাইড শেয়ারিং অ্যাপে বাইক চালান কিংবা ই কমার্স ও কুরিয়ারে পণ্য সরবরাহ করেন, তাদের সিংহভাগের বার্ষিক নিট আয় এই সীমার অনেক নিচে। তাদের উপর অগ্রিম কর চাপানো মানে জোরপূর্বক ধরে নেওয়া যে তাদের করযোগ্য আয় আছে। এছাড়া এনবিআর সমন্বয়ের কথা বললেও মাঠ পর্যায়ের সাধারণ চালকদের বড় অংশেরই কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন নেই। এছাড়া দেশের জটিল ট্যাক্স রিটার্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে টাকা ফেরত আনা সাধারণ মানুষের জন্য এক প্রকার অসম্ভব। ফলে এই অগ্রিম কর বাস্তবে তাদের জন্য একটি স্থায়ী জরিমানা বা বাড়তি খরচে পরিণত হবে। দর্শক, এই সম্ভাব্য সিদ্ধান্ত শুধু সাধারণ মানুষের পকেটেই টান দেবে না, এটি দেশের উদীয়মান দেশীয় মোটরসাইকেল শিল্পকে বড়সড় সংকটে ফেলবে। 2018 সালের মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালার পর দেশে প্রায় 8,000 কোটি টাকা বিনিয়োগ করে অন্তত 10টি আধুনিক কারখানা গড়ে উঠেছে। জাপানি ও ভারতীয় নামী ব্র্যান্ডগুলো এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে। কিন্তু গত কয়েক বছরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও তেলের দাম বাড়ার কারণে বাইক বিক্রি এমনিতেই কমছে। 2022 সালে যেখানে 6 লাখ বাইক বিক্রি হয়েছিল, 2025 সালে তা কমে 4,64,000-এ নেমেছে। এই পরিস্থিতিতে নতুন করে কর বসালে মানুষ মোটরসাইকেল কেনা কমিয়ে দেবে, যা এই সম্ভাবনাময় শিল্পটিকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ইতোমধ্যে রাজপথে নেমেছেন সাধারণ বাইকাররা। নারী চালক থেকে শুরু করে শিক্ষার্থী সবাই ঢাকার আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে মানববন্ধন করে স্মারকলিপি দিয়েছেন। তাদের দাবি, রেজিস্ট্রেশন ফি, রোড ট্যাক্স, ইন্স্যুরেন্স আর জ্বালানি তেলের মাধ্যমে তারা অলরেডি প্রচুর ট্যাক্স দিচ্ছেন। নতুন করে এই বাড়তি কর দেওয়ার সামর্থ্য তাদের নেই। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। জামায়াত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান একে চরম জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারকে সতর্ক করে বলেছেন, মোটরসাইকেল চালকেরা কোনো উচ্চবিত্ত মানুষ নন। জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষের উপর অতিরিক্ত কর চাপানোর চিন্তা থেকে সরকারের অবিলম্বে সরে আসা উচিত। দর্শক, রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব আদায়ের প্রয়োজন অনস্বীকার্য, কিন্তু সেই কর আদায় হওয়া উচিত সামর্থ্যবানদের কাছ থেকে। যারা কর ফাঁকি দিচ্ছেন বা বড় ব্যবসা করেও করের জালের বাইরে আছেন, তাদের খুঁজে বের করাই এনবিআর এর মূল কাজ হওয়া উচিত। তা না করে নিবন্ধিত যানবাহনের সূত্র ধরে সাধারণ খেটে খাওয়া মানুষের উপর করের বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই কল্যাণকর বা যৌক্তিক হতে পারে না। অর্থনীতির চাকা সচল রাখতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে আসন্ন বাজেটে এই প্রস্তাবটি পুনর্বিবেচনা করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন অনেক বিশ্লেষকই। অটো থেকে ট্যাক্স নেওয়ার মানে কি? আপনারা তো অটো বন্ধ করবেন, আপনারা সেই ব্যবস্থা করবেন, সেটা না আপনার অটোকে পারমিট দিয়ে দিচ্ছেন রাস্তায় চলার। আমরা ট্যাক্স দিয়ে অলরেডি বাইক চালাচ্ছি, আমরা রোড পারমিট ছাড়া কেউ রোডে নামি নাই। আপনারা যে কার্ড দিতেছেন, কিছু থেকে কিছু এলে কার্ড, কৃষি কার্ড, এই কার্ড, সেই কার্ড, ফ্যামিলি কার্ড, আমরা আসলে কোনো কার্ড চাই না। আজকে এসেছে, আজকে আমরা একটা মানববন্ধন করছি, সেটা হচ্ছে বাইকারদের যে অতিরিক্ত কর পাস করার একটা করতেছে, তারা চলতেছে। আমরা চাই এটা পাস না হোক, এটা আমাদের জন্য একটা জুলুম। কারণ আমরা ট্যাক্স দিয়ে অলরেডি বাইক চালাচ্ছি, আমরা রোড পারমিট ছাড়া কেউ রোডে নামি নাই। হ্যাঁ, আমরা এই যে বাইক কেনার সময় একটা রেজিস্ট্রেশন করি, সেখানে আমরা ট্যাক্স দিচ্ছি। তারপরে রিনিউ যখন করি তখন আমরা একটা ট্যাক্স দিচ্ছি। এত কিছুর পরে এক্সট্রা কর কেন? কিসের জন্য? এটা তো একটা জুলুম।
অনেকে দেখা যায় আমাদের দেশে পাঠা উবার চালিয়ে হচ্ছে সংসার চালায়, তার মধ্যে অনেকে দেখা যায় কিস্তি তুলে সেই বাইকগুলো কিনে এবং পুরা বছরে 5,000-7,000 টাকার একটা কিস্তি মাসে মাসে তাদের দিতে হয়। তো এখন যদি বছরে যেও আবার বাইক প্রতি 5-10 হাজার টাকা এরকম দিতে হয়, এটা জুলুম হয়ে গেল না? অনেকে তো 5-10 হাজার টাকা এই কিস্তির কারণে সেভিংসই করতে পারে না, তাহলে এটা তো আমাদের জন্য অবশ্যই জুলুম হয়ে গেল। এত টাকা দিয়ে আসলে বাইক কিনে 3 গুণ বেশি ট্যাক্স দিয়ে বাইক কেনার পরে আসলে এই ট্যাক্সটা তো আসলে দেশের কাজে উন্নয়নের কাজেই লাগে, সেখানে এই ছোট ট্যাক্সটার জন্য আসলে হঠাৎ করে কেন আপনাদের পিছনে কি কেউ আছে কি কেউ আছে? ট্যাক্স দেওয়ার কি আর জায়গা নাই? অনেক বড় বড় কোম্পানিরা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তা ওগুলো তো কোনো হুশই নাই। যত বড় বড় কোম্পানি তত ট্যাক্সেরই চাপ, মানে ফাঁকি দিয়ে তারা ওটা নাই করে দেয় যে তাদের কোনো মাথা ব্যথাই নাই। সেখানে বাইকারদের উপর এটা কেন হলো? হঠাৎ করে তেলের ক্রাইসিস, দাম বাড়া দেওয়ার পর ক্রাইসিস শেষ, এইটার যৌক্তিকতা কি? আমরা তো তখন কোনো প্রতিবাদ করি নাই, কিন্তু এখন আবার অতিরিক্ত চাপ, এটা আমরা মানতে পারবো না। আমাদের বাইকারদের জন্য এটা আসলেই জুলুম। অনেকেই অফিস টফিস যাওয়ার জন্য হচ্ছে মানে যাতায়াতের জন্য, যাতায়াতের সুবিধার জন্য বাইক ইউজ করে। আমরা মেয়েরা যাতে বাসে ঢলাঢলি করে মানুষের সাথে না কোথাও যেতে হয়, সেফ থাকি, সেজন্য আমরা মেয়েরাও এখন বাইক চালাই। হ্যাঁ, তো এটা তো আমরা একটু যাতে সেভিংস হয়, আমাদের বেশি খরচ না হয়, কারণ অন্যান্য পরিবহন উঠলে কিন্তু আমাদের খরচটাও বেশি হয়। বাইকে একটু তেল ভরি আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই, খুব সহজ একটা মাধ্যম। তো এটার উপরেও যদি করারোপ করে আরো খরচটা বাড়ায় দেওয়া হয়, তাহলে আমরা বাইকই চালাবো না, বাইক চালানো সবাই বন্ধ করে দেবো। তখন সরকার কিভাবে ট্যাক্স নেবে, কার থেকে নেবে? আগে লাইসেন্স 200 টাকা খরচ ছিল, এখন 5,000 টাকা আসলে বাইক একজন আমরা পাই না। শুধু সরকারি ট্যাক্স দিয়ে আমরা লাইসেন্স বা রেজিস্ট্রেশন কিছুই করি না, এক্সট্রা দালালরা অনেক টাকা খেয়ে ফেলে। আমাদের দেশে কোনো কিছুই নিয়ম মতো হয় না, তো এরপরে এগুলো আসলে কিভাবে মানবে? এখন আবার অতিরিক্ত কর বাইকারদের উপরে। এখন এই যে হায়ার সিসি যখন বের হবে, তখন কি করলো? 350 সিসির উপরে হায়ার সিসি আসবে না বাংলাদেশে, এটাও বন্ধ করেছে। মানে সবকিছু বাইকারদের উপরে, যে আপনার এটা করতে পারবেন না, সেটা করতে পারবেন না। এগুলো বাইকারদের সাথে কেন করা হয়? আমাদের দেশে অটো দিয়ে ভরা, তারা বলতেছে অটোকে ট্যাক্স দিবে, মানে অটো তাদেরকে ট্যাক্স দিবে, অটোকে পারমিট দিয়ে দিবে রোডে। এমনিই ভাই অটোর চালায় বাঁচতেছি না, এদিক দিয়ে সেদিক দিয়ে হাঁটা যায় না, এলাকাতে এত বেশি অটো, অটো ফ্লাইওভার উঠে যাচ্ছে, এজন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, অটো হাইওয়েতে উঠে যাচ্ছে, আমরা ঠিক মতো যাতায়াত করতে পারতেছি না। অটোর থেকে ট্যাক্স নেওয়ার মানে কি? আপনারা তো অটো বন্ধ করবেন, আপনারা সেই ব্যবস্থা করবেন, সেটা না করে আপনার অটোকে পারমিট দিয়ে দিচ্ছেন রাস্তায় চলার, তখন তো তারা আরো মাথায় উঠে যাবে। সরি, বুঝিনি। এটাই তো আমরা মানতে পারতেছি না যে কেন আমরা তো ট্যাক্স দিয়েই রোডে নামতেছি, আমাদের তো পারমিটটাই ওইখানে চলে গেছে। ইনফ্যাক্ট শোরুমে যখন একটা বাইক 1 লাখ টাকার সামনে 3 লাখ টাকা দিয়ে কিনি, মানে অনেক কিছু মিলিয়ে ঝিলিয়ে হচ্ছে, আর সেখানে কত টাকা যায়? 3 লাখ টাকা চলে যায় 1 লাখ টাকার বাইক কিনতে। হ্যাঁ, আমরা যেটা দেখতেছি, আমরা যেটা করতেছি, এত টাকার ট্যাক্সগুলো আসলে কোথায় যাচ্ছে? তাহলে এই ট্যাক্সগুলো কোথায় যাচ্ছে? এটা আমার সরকারের কাছে প্রশ্ন। এবং আমি আবারও বলতেছি, আপনারা যে কার্ড দিতেছেন, কিছু থেকে কিছু এলে কার্ড, কৃষি কার্ড, এই কার্ড, সেই কার্ড, ফ্যামিলি কার্ড, আমরা আসলে কোনো কার্ড চাই না। আমাদের লাইফে আমরা সচ্ছলতা চাই, আমরা চাই দ্রব্যমূল্যের দামটা কমে যাক, আমরা চাই একটা নিরাপদ সড়ক যেখানে অটো থাকবে না, অটো মুক্ত একটা সড়ক, রিক্সা থাকুক। আগে যেরকম চলতো এলাকা ভিত্তিক একটা শান্তি ছিল, আমরা ওই শান্তিটা আবার ফিরেছে, আমরা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি। আমরা চাই আপনারা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, আমরা কর্ম করে তারপর চলি। কার্ড দিয়ে আমরা কি করবো? 2,000-2,500 টাকার কার্ড দিয়ে কি আমাদের সংসার চলবে? এটা দিয়ে তো চলে না। ট্যাক্স টোকেন করতে গেলে আসলে 2300 টাকা ট্যাক্স টোকেনে লেখা থাকে, কিন্তু আমাদের পরিশোধ করতে হয় 3450 টাকা। এই 1150 টাকা আসলে কোথায় যায়? কোনো জিজ্ঞাসা করা হয়েছিল? আমরা তো এগুলো নিয়ে কখনোই প্রতিবাদ করি না, আমাদের তো ঠিক আছে চলতেছে, চলুক, এগুলোর জন্য আমরা বাড়তি কথা বলার তো দরকার না। কিন্তু এখন যেটা করছে অতিরিক্ত। একটা জিনিসে কয়বার কর দেওয়া যায়? তো বাইকাররা তো আসলে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। টেসলার এটা একটা জম্বির মতো হয়ে গেছে, পুরো ঢাকা শহরটাকে গ্রাস করেছে, পুরো বাংলাদেশটাকে। এত টাকা দিয়ে ট্যাক্স দিয়ে বাইক কেনার পরেও হঠাৎ করে আসলে বার্ষিক 5,000 টাকা ট্যাক্স এত বেশি গায়ে লাগলো কেন? আমরা কিন্তু করের বিপক্ষে কখনোই ছিলাম না বাইকাররা, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কর দিচ্ছি। একটা জিনিসে কয়বার কর দেওয়া যায়? তো বাইকাররা তো আসলে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। আমাদের দেখেন কোনো কিছু হলেই বাইকারদের মানে দৃষ্টিকটুভাবে দেখা হয়। এই যে দেখেন কয়েকদিন আগে ফুয়েলের যে সংকট হলো, মনে হলো বাইকাররা এই ফুয়েলের সংকটটা তৈরি করেছে। ট্যাক্স আমরা দিব না, দিব না, আপনার যুক্তি তো থাকতে হবে, কেন আমরা ট্যাক্স দিব, এটা তো যুক্তি থাকতে হবে। এখানে আমি কোনো যুক্তি দেখছি না। ট্যাক্স টোকেন আমরা অলরেডি দিয়ে আসছি, আমরা আবার কেন দিব? এটা তো প্রশ্ন আসে না। কিন্তু একটাই কথা ভাই, আমার একটাই কথা, কোনো কথা আর বাড়াবো না, ট্যাক্স আমরা দিব না। হঠাৎ করে বিএনপি কি ক্ষমতা ছেড়ে দেওয়ার কোন সিগন্যাল পেয়েছে? যে সিগন্যালে বিএনপি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং ভয়ে, প্রচন্ড ভয়ে, আতঙ্কে বিএনপির মধ্যে কিছু অবিশ্বাস্য আচরণ আমরা লক্ষ্য করছি, যার স্বাভাবিকভাবে হয় না। দর্শক, হ্যাঁ, বিএনপিকে ভয় ধরেছে, বিএনপি সরকারকে আতঙ্কে ধরেছে। বিএনপি সরকারের প্রত্যেকটা এমপি মন্ত্রী তারা আতঙ্কগ্রস্ত, কখন ক্ষমতা চলে যায়। এমনকি অনেকে মনে করছে যে ক্ষমতা চলে যাওয়ার হুলিয়া জারি হয়ে গিয়েছে, ক্ষমতা ছেড়ে দেওয়ার সিগন্যাল তারা পেয়ে গিয়েছে। সবচেয়ে আতঙ্কটা কাজ করছে যুক্তরাষ্ট্র থেকে, কারণ আমেরিকার নীতি এটা যে তারা যাদেরকে ক্ষমতায় আনে, হ্যাঁ, কেউ যদি গণতান্ত্রিক ভোটে স্বাভাবিকভাবে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের সাথে একটা চমৎকার সম্পর্ক রাখে, দ্যাটস ডিফারেন্ট, বাট সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে একটা গোপন চুক্তি করে যদি কেউ ক্ষমতায় আসে, মার্কিন ডিপ স্টেটকে ব্যবহার করে,
তাহলে তারাই তাদের পতন ঘটায়। তো দর্শক, ইমরান খানের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পার্টি যেভাবে উত্থান হয়েছে ওইভাবে উত্থান হওয়ার কথা ছিল না। জামাতের অনেক লোকজন, পাকিস্তান জামাতের ছাত্র সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে অনেকে, সাবেক সেনা অফিসার অনেকে, বিরাট বিরাট শক্তি ক্রিকেটার অনেকে ইমরান খানের দলে যোগ দিয়েছেন। এটা ছিল যুক্তরাষ্ট্রের মেটিকুলাস ডিজাইন একটা প্রজেক্ট। এক পর্যায়ে ইমরান খানকে ক্ষমতা এনেছে এবং যখন আমেরিকা মনে করেছে তাকে ক্ষমতা থেকে লাথি দিয়ে ফেলে দিয়ে ইমরান খানের জীবন তামাতামা করে দিয়েছে। ইমরান খানের জীবনে আর কোনো হোপ নেই। মার্কিন ডিপ স্টেট এভাবেই খেলে। তবে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র যখন বিপদে পড়ে তখন এরকম খেলে, আর যতদিন বিপদে পড়ে না, তাদের দালালদেরকে পুষ্ট করে পালতে পারে, ততদিন পর্যন্ত ঠিক থাকে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র একটা ভয়ানক বেকায়দায় করেছে ইরান ইস্যু নিয়ে। আর ট্রাম্প হচ্ছে পাগলা। ট্রাম্প কখন কি বলে আর কখন কি হয়ে যায় এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। যে কোনো সময় কোনো অঘটন ঘটিয়ে দিতে পারেন, ট্রাম্পের ক্ষমতা চলেও যেতে পারে, বলা যায় না। এই বাস্তবতায় এমন এক পাগলাটে সরকারের সাথে এক গোপন চুক্তি নির্বাচনের আগে তিন দিন আগে ইউনূস, তারেক রহমান, খলিল রহমানের যোগসাজশে হয়েছে এবং সেই গোপন চুক্তির ফলে বিএনপি ক্ষমতায়, এবং সেই চুক্তি বিএনপি চাইলেও লঙ্ঘন করতে পারবে না। এবং সেই চুক্তির বিষয়ে এখনো বিএনপি সিক্রেসি মেনটেন করেছে, কারণ সে চুক্তি তো পার্লামেন্টে উত্থাপন করেনি। প্রথম অধিবেশন শেষ, অথচ নির্বাচনের 3 দিন আগে যে গোলামি চুক্তি, দাবিদারি চুক্তি, সেই চুক্তি কেন পার্লামেন্ট উত্থাপন করলো না? এখানে যুক্তরাষ্ট্রের বা ট্রাম্পের ইরান প্রজেক্ট ফেল করছে। সেই পরিস্থিতিতে, সামগ্রিক পরিস্থিতিতে দেশের ভিতরে মানুষ এই চুক্তির বিষয়ে জেনে গিয়েছে। তাতে যদি ওই চুক্তি থেকে বিএনপি সরকার বের হয়ে যেতে চায় তাহলে তাদের ক্ষমতা থাকবে না। এইগুলোতে বিএনপি সরকার প্রচন্ড আতঙ্কগ্রস্ত। কি হবে? ওই চুক্তির বিষয়ে জামাত জানে, একদম জানে না তা না, কারণ আমির জামাত বলেছেন যে তিনি জানতেন না। যদি তাকে না জানিয়েই করা হয়ে থাকে তাহলে জামাত কেন ওই চুক্তির বিরোধিতা করছে না? যে চুক্তির বিরুদ্ধে পার্লামেন্টে বা অন্য কোথাও জামাত কোনো বক্তব্য দিচ্ছে না, কোনো স্টেটমেন্টও নাই। অতএব আনুষ্ঠানিকভাবে না জানলেও কোনো না কোনো ভাবে জামাত জানে। তো এই জায়গায় জামাত জানে, এখন জামাত যদি সেই চুক্তির বিরোধিতা করে বিএনপি বেকায়দায় পড়বে এবং আরো নানান গোষ্ঠী এই চুক্তির বিরুদ্ধে লেগেছে। তাতে বিএনপি সরকার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে জামাত, এনসিপি রাজপথে আন্দোলন করে, পার্লামেন্টে অসাধারণ ভূমিকা পালন করে বিএনপিকে কঠিন চাপে রাখতে পেরেছে। বিশেষ করে বিএনপির যে কিছু মানবাধিকার লঙ্ঘন, সরকারের বিরুদ্ধে 2-1 কথা বলেছে, চিফ হুইপ বা যে কোনো একজন ব্যক্তিকে 2-1 গালি দিয়েছে বা তার কার্টুন শেয়ার করেছে, পুলিশ ধরে নিয়ে গিয়েছে। মানে এই যে আবার ফেসিবাদে আমল ফিরে এসেছে, এটা জামাত, এনসিপি ভালোভাবে ব্র্যান্ডিং করতে পেরেছে। প্রথম কথা হচ্ছে এটা পার্লামেন্ট উত্থাপন হয়েছে এবং দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর কাছে এই রিপোর্ট পৌঁছে গিয়েছে যে বাংলাদেশে আবার সেই ফেসিবাদে আমল চলে এসেছে। এখানে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে গ্রেপ্তার হতে হয়। মানে এই যে বিএনপি কিছু আকাম করেছিল, এটা হজম করতে পারেনি। সংবাদ মাধ্যমকে যেভাবে টুটি চেপে ধরার চেষ্টা করেছিল, এটা পেরেছিল, কারণ সমস্ত সংবাদ মাধ্যম বিএনপির দখলে। বাট প্রথম আলো, ডেইলি স্টার তারা কিন্তু অন্য বিষয়, তারা বিএনপির দখলে না। তারা যখন মনে করেছে বিএনপিকে সার্ভিস দিয়েছে, এখন মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলবে, এখন বেকায়দায় ফেলবে। এটা হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার। প্রথম আলো, ডেইলি স্টার বিএনপির চাইতে অনেক শক্তিশালী। বিএনপি যেমন কালবেলা কিংবা বসুন্ধরা, সমস্ত পত্রিকা, এগুলো সরাসরি বিএনপি দখল করেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন, আপনারা কি বলতে চান, আপনাদের মতামত এবং ওপিনিয়নটা কি। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, প্রস্তাব অনুযায়ী 110 সিসি পর্যন্ত মোটরসাইকেল কর মুক্ত এবং 111 থেকে 125 সিসি বছরে 2000 টাকা, 126 থেকে 165 সিসি বছরে 5000 টাকা, 165 সিসির বেশি হলে বছরে 10,000 টাকা অগ্রিম আয়কর দিতে হবে। সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি এবং দেশের বর্তমান 49 লক্ষ মোটরসাইকেল নিবন্ধিত রয়েছে। এর বড় অংশ 110 সিসির বেশি হওয়ায় যেই আয়কর সিদ্ধান্ত নিয়েছে, যে ট্যাক্স আদায়ের কথা বলছে, সেটি নিয়ে তীব্র ক্ষোভ এবং জনমনে আমরা দেখতে পাচ্ছি তীব্র প্রতিক্রিয়া সরকারের বিরুদ্ধে। হাসনাত আবদুল্লাহর সঙ্গে সম্পূর্ণভাবে একমত। চাঁদাবাজি, লুটপাট, এটা যেহেতু অভ্যস্ত, গেল 17 বছর কিছু খেতে পারে নাই, সেই ক্ষুধা তো নিবারণ করতে হবে। সেজন্য সব জায়গায় ট্যাক্স বসিয়ে তারা সেই ক্ষুধা মেটাচ্ছে। আপনারা জানাবেন আপনাদের মতামত এবং ওপিনিয়ন, আপনারা কি বলতে চান। হাসনাত আবদুল্লাহ যে কথা বলেছে সেই কথা সম্পর্কে আপনাদের মতামত, অভিব্যক্তি কী, এবং একই সাথে আপনারা জানাবেন এই যে মোটরসাইকেল, অটো রিক্সা, সিএনজি সব কিছু যে অগ্রিম আয়করের আওতায় নিয়ে আসার প্ল্যান করছে, প্রস্তাব দিয়েছে সরকার, সেটা নিয়ে আপনারা কি বলবেন জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি, ওপিনিয়ন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।